আচ্ছা, গত ক্লাসের রেকর্ডটা আসলে অডিও খারাপ ছিল, তো এই কারণে আবার ভিডিও করলাম। তো মেইনলি হচ্ছে আমাদের আলোচনার টপিক হলো রৈখিক সমাকলন। ওকে, তো রৈখিক সমাকলন বিষয়টা আসলে তোমাদের অ্যাম্পিয়ারের ল বুঝতে আসলে লাগবে। তো রৈখিক সমাকলন আসলে বুঝতে হবে যে কিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর হচ্ছে কিভাবে আসলে এই রৈখিক সমাকলনটা কাজ করে। বুঝতে পারছো? তো ফার্স্টলি হেডিংটা দেই। তো রৈখিক সমাকলনের বিষয় যেটা, যে নর্মাল যেটা আমরা যে ইন্টিগ্রেশনগুলো করি, রৈখিক সমাকলন বা লাইন ইন্টিগ্রেশন কিন্তু সেরকম না। মানে নর্মাল ইন্টিগ্রেশন করা হয়তো কি তোমার একটা অ্যাক্সিস বরাবর, বাট রৈখিক সমাকলন আসলে ওইরকম কোনো সরল রৈখিক অ্যাক্সিস বরাবর করা সম্ভব, বাট মেইনলি করা হয় যদি বক্রপথ হয়। ওকে, বক্রপথে যে সমস্যাটা, যেটা হচ্ছে তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র যেই আমরা অ্যাক্সিস ভাগ করতে পারতাম আগে, এই বক্রপথে যদি আমরা অ্যাক্সিস ভাগ করে ইন্টিগ্রেশন করি, তাহলে সেটাকে আমরা রৈখিক সমাকলন নাম দিতে পারবো। তো রৈখিক সমাকলন মূলত আসলে ভেক্টর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? তার মানে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন ফার্স্টলি হচ্ছে হতে হবে ভেক্টর ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট শর্ত, যে ভেক্টর ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল। তো ভেক্টর ফিল্ড কি? তো ভেক্টর ফিল্ড আসলে তোমরা সবাই আসলে জানছো এর আগে, যে আমাদের 3 ডাইমেনশনাল যে স্পেসগুলো আছে, 3D স্পেসে যদি আসলে প্রত্যেকটি বিন্দুতে 3D স্পেসে যে আমাদের যে পয়েন্টগুলো থাকে, সেই পয়েন্টের স্থানাঙ্কগুলোতে যদি আমরা ভেক্টর কোনো কোয়ান্টিটি আরোপ করতে পারি, তাহলে আমরা সেটাকে ভেক্টর ফিল্ড বলতে পারবো। ঠিক আছে? 3D স্পেসের পয়েন্টের সাথে যদি ভেক্টর কোয়ান্টিটি অ্যাড করা যায়, ভেক্টর কোয়ান্টিটি আরোপ করা যায়, তবে তাকে হচ্ছে ভেক্টর ফিল্ড বলে। ভেক্টর ফিল্ড বলে। তো ভেক্টর ফিল্ড আশা করি বুঝলাম। তো এখন ভেক্টর ফিল্ড কীরকম হতে পারে, এক্সাম্পল বলতে পারি যে আমরা যেখানেই থাকি সেখানে কি নিচে নিচে আসলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়া করে, অথবা আমরা যেখানে থাকি সেখানে ভূচম্বকত্ব থাকে। ঠিক আছে? জিওম্যাগনেটিজম। আবার আমরা যেখানেই থাকি আশেপাশে ইলেকট্রিক ফিল্ড থাকে। তো আসলে এইরকম ভেক্টর রাশির যেসব মানে ভেক্টর রাশি সম্পন্ন যেসব ফিল্ড আছে, মানে আমরা সেই ফিল্ডেই আছি আর কি। মানে আমরা যে ফিল্ডে আছি সেইখানে আসলে অনেক ভেক্টর ফিল্ড আছে, মানে অনেক ভেক্টর কোয়ান্টিটি অ্যাড আছে প্রত্যেকটা পয়েন্টের সাথে। তো মূলত আসলে 3D স্পেসে যেটা হচ্ছে প্রত্যেকটি বিন্দু স্থানাঙ্কের সাথে যদি ভেক্টর ফিল্ড অ্যাড থাকে, প্রত্যেকটা বিন্দুর সাথে যদি ভেক্টর কোয়ান্টিটি অ্যাট্রিবিউট করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ভেক্টর ফিল্ড। তো এখন বিষয়টা হচ্ছে রৈখিক সমাকলন হয়েছে ভেক্টর ফিল্ডের। ভেক্টর ফিল্ড রৈখিক সমাকলন হয়, বাট তার আগে আমাদের জানতে হবে যে আসলে এই যে রৈখিক সমাকলনটা, এই রৈখিক সমাকলনটা আসলে মূলত একটা পথ বরাবর করা হয়। বুঝে গেছে? এই যে পথ, বা এই যে পথ বরাবর রৈখিক সমাকলন করা হবে, সেই পথকে আমরা কি ওই আগে যেরকমভাবে আমরা ইন্টিগ্রেশন করতাম, নর্মাল ইন্টিগ্রেশনে আমরা যেরকম একটা লাইনকে বা একটা অ্যাক্সিসকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করতাম, ওই লাইন ইন্টিগ্রেশন করার ক্ষেত্রেও আমরা সেই রকম ওই বক্রপথকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব। বাট তার আগে আমাদের খেয়াল রাখতে হবে আসলে এইখানে যে লাইন ইন্টিগ্রেশনটা হচ্ছে, এই লাইন ইন্টিগ্রেশনটা আসলে যে লাইন বরাবর হচ্ছে সেই লাইনটাকে একটা ভেক্টর ফর্ম। ঠিক আছে? সেই লাইনটাকে একটা ভেক্টর ফর্ম। তো তার কারণে আমরা কোন দিক বরাবর আসলে ইন্টিগ্রেশন করব সেটাও একটা ফ্যাক্টর। টোটালি আমরা কতগুলো অ্যালগরিদম মেনটেন করে এই লাইন ইন্টিগ্রেশন শুরু করব। তো ফার্স্টলি যেটা করা হবে সেটা হচ্ছে তোমার ভেক্টর ক্ষেত্রে, মানে হচ্ছে ভেক্টর ফিল্ডে যেই দুইটা পয়েন্ট থাকবে, মানে যেই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমরা ইন্টিগ্রেট করব, সেই পয়েন্ট দুইটাকে সিলেক্ট করতে হবে। তো ধরে নাও যে এইটা হচ্ছে আমার এ পয়েন্ট। আচ্ছা, এইটা আমি একটু মুছে ফেলি, এটা তো আর দরকার নেই।
আচ্ছা, ধরে নাও যে এখানে একটা পয়েন্ট থাকলো এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট থাকলো বি পয়েন্ট। তো এখন আমার কাজ হচ্ছে কি এ থেকে বিতে যাওয়া। তো ধরে নাও আমি এ থেকে বিতে গেলাম। তো এ থেকে বিতে যাওয়ার সময় আমাদের এখন খেয়াল করতে হবে যে পথ বরাবর গেছি সেই পথ বরাবরই আমরা কি লাইন ইন্টিগ্রেশন করব। এখন সেই পথটা কি হইতে হবে, আমাদের একটা ভেক্টর হইতে হবে। ওকে, এখন এই ভেক্টরটাকে মানে এই যে পথের যে ভেক্টর এইটাকে আমরা ক্ষুদ্র ভাগে ভাগ করব। বুঝা গেছে? তো ক্ষুদ্র ভাগে ভাগ করার ক্ষেত্রে আগে আমরা খেয়াল করব আমরা আসলে এ থেকে বিতে যাচ্ছি না নাকি বি থেকে এতে। তার মানে ফার্স্ট আমাদের যে কাজটা প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে ওই ভেক্টর ফিল্ডে দুইটা পয়েন্ট সিলেক্ট করা। সেকেন্ডলি যেটা করব যে ওই দুইটা পয়েন্ট আমরা যে পথ বরাবর ইন্টিগ্রেশন করব সেই পথটা সিলেক্ট করা। এবং থার্ডলি যেটা করব যে আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে ইন্টিগ্রেট করব। এ থেকে বিতে করলে একরকম হবে, এ থেকে বিতে করলে একরকম হবে, বি থেকে এতে করলে আরেকটা হবে। তো যে কোনো একটা চুজ করতে হবে। এবং ফোর্থলি তোমাকে করতে হবে কি ওই দুইটা লাইনে এখন আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে। যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাগ হবে বা ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্ট হবে ওইগুলো আসলে কি তোমার ওই যে আমরা আগে যেরকম এক্স অ্যাক্সিসকে ভাগ করে ডেল্টা এক্স, তারপর ডেল্টা এক্সটাকে যখন জিরোর কাছাকাছি হয় তখন সেটাকে নাম দিয়েছিলাম ডিএক্স। এখানে আমরা যেটা করব সেই রকমই কিছু একটা করব। ওকে, তো এ বির এই পথটাকে আমরা যদি ছোট ছোট ভাগে ভাগ করি, আচ্ছা এটা অত ছোট না বাট ছোট চিন্তা করে নাও, ঠিক আছে? তো এইটা যদি তোমরা আসলে ইমাজিন করো এটাই ছোট তো হলো। তো ধরে নাও সেই ছোট অংশটুকুকে আমরা কি বলবো ডিএল। তার মানে এইটা একটা ডিএল হবে, এইটা একটা ডিএল হবে, এইটা আর একটা ডিএল হবে, এইটা একটা ডিএল হবে। বুঝতে পারছো তোমার আমার কথা? তো এটার নাম দিলা ডিএল 1 2 3 4, আচ্ছা দিলেই হলো। তো এখন কথা হলো আমার যে ডিএলগুলো হলো এখন ডিএল এর দিক নির্ণয় করতে হবে। এখন আমি যদি এ থেকে বিতে যাই তাহলে আমার ডিএল এর দিকটাও হবে এ থেকে বি এর দিকে, বুঝছো? তো এ থেকে বি এর দিকে হলেও এখন ডিএল যেহেতু খুবই ক্ষুদ্র মানে টেন্স টু এ পয়েন্ট, ঠিক আছে? ওই ক্ষুদ্র অংশটা একটা পয়েন্টের মতো। তাহলে ওই পয়েন্ট থেকে আমার যে কি হবে একটা স্পর্শক টানতে হবে, সেই স্পর্শকটা কি ডিএল এর দিকে। বুঝতে পারছো? তাহলে ডিএল যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে ডিএল থেকে একটা স্পর্শক টানতে পারবো, এইখান থেকে একটা স্পর্শক টানতে পারবো, এইখান থেকে একটা স্পর্শক, এইখান থেকে একটা স্পর্শক, স্পর্শক, স্পর্শক। তো এখন দেখো আমরা কি বলতেছিলাম যে আমাদের অবশ্যই কি থাকবে ওই পথের ভেক্টর থাকবে, সাথে থাকবে কি ভেক্টর ফিল্ডের সেই ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো আমরা ধরলাম যে নিচের দিকে একটা ইউনিফর্ম ভেক্টর ভি কাজ করতেছে, তো সেইটার নাম দিলাম হচ্ছে ভি। তো ভেক্টরটা হচ্ছে তোমার ভি, আর যে তোমার পাথ সেইটার ক্ষুদ্র অংশ ধরে নিছি আমরা ডিএল। বুঝতে পারছো? তো এখন দেখো যে তোমার মনে করো যে যেটা আমরা আগে ধরলাম যে নিচের দিকে আছে কি ভি, 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 এখন প্রত্যেকটা পয়েন্টে ভি আঁকাচ্ছি। ইউনিফর্ম তো লেন্থগুলো সেম দিয়ে মানে ভেক্টরের মানটাও সেম বুঝাচ্ছি। তো এখন দেখো অ্যাঙ্গেলগুলো আসলে কি হচ্ছে। প্রথমটার জন্য হয়তো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তারপরে আরেকটু কমছে, আরও কমে হয়তো 90 ডিগ্রি হয়েছে, এবার একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পর্যায়ে গেছে, আবার বাড়ছে, আবার বাড়ছে। বোঝা গেছে? মানে এইখানে তোমার অ্যাঙ্গেল যেটা থিটা সেটা কি ভি আর ডিএল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। বুঝতে পারছো আমার কথা? তো এখন যে কথা হচ্ছে এতটুকু কাজ করতে গিয়ে আমরা মোটামুটি 4-5টা মানে 5টা অলরেডি আমরা কি স্টেপ ফলো করছি। 5টা স্টেপে কি হয়েছিল, দুইটা পয়েন্ট সিলেক্ট করা, আমি এখানে একটু রিমাইন্ড করে দেই যে দুইটি পয়েন্ট সিলেক্ট করা, ঠিক আছে? এ ও বি সিলেকশন। আচ্ছা 2 নম্বর স্টেপে আমরা কি করলাম যে এ ও বি এর মাঝে একটা পথ নির্ধারণ, ঠিক আছে? পাথ, আচ্ছা একটা একটা পথ এ থেকে বি এর দিকে একটা পথ। 3 নাম্বার স্টেপে আমরা যেটা করলাম
পথের ডিরেকশন, এ বি পাথ ডিরেকশন, বুঝা গেছে? এবং আমরা 4 নম্বরে যে কাজটা করলাম, সেটা করলাম হচ্ছে আমরা এই ডিএল মানে এ বির ক্ষুদ্র অংশ, এই ডিএল এর মান ও দিক, ঠিক আছে, ভ্যালু অ্যান্ড ডিরেকশন, এইটা নির্ধারণ করলাম। 5 নম্বরে যে কাজ করলাম, আমরা ডিএল কে ছোট ছোট অংশে ভাগ করলাম, ঠিক আছে। 5 নম্বরে আমরা করলাম কি, ডিএল কে আসলে আমরা আগেই ভাগ করছিলাম, তো এইখানে যেটা করছিলাম যে এল কে আসলে ভাগ করে এই যে ডিএল বের করা, বুঝতে পারছো? মানে ডিএল নির্ধারণ। সোজা কথা হচ্ছে এল কে, এবি পথকে, এবি পথকে ডিগ্রেডেশন, এবি পথকে আসলে ক্ষুদ্র করছি, করে ডিএল বের করছি। আর 5 নাম্বার ধাপে কি করছিলাম, ডিএল এর মান ও দিক নির্ধারণ করছিলাম। দিকটা ছিল কোন দিকে, এই যে এ থেকে বিতে যেহেতু আমরা ইন্ডিকেট করব, তাই ডিএল এর দিকে হবে এ থেকে বি এর দিকে, বাট যে পয়েন্টে ডিএলটা আছে সেই পয়েন্টে স্পর্শক বরাবর। আচ্ছা, আর ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এইটাই হচ্ছে রৈখিক সমাকলনের রেজাল্ট, বুঝছো? তাহলে রেজাল্ট যেটা আমরা লিখব, রেজাল্ট হচ্ছে তোমার সামেশন অফ, ওকে, ভি ডট ডিএল, মানে ওই যে ভেক্টর ফিল্ড আর ওই যে তোমার পথ আছে, ওই পথের যে ক্ষুদ্র অংশ, এই দুইটার ডট গুণ করতে হবে। ডিএল এর প্রেক্ষিতে কি ভি পাওয়া যাবে, ওই ডিএল ডট ভি সবগুলা, মানে একবার ডিএল 1 হবে, ডিএল 2 হবে, বুঝতে পারছো, ডিএল 3, ডিএল 4, সবগুলাকে নিয়ে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। তো তখন যেটা হবে, আমরা যেটা পাবো ভি ডট ডিএল, বুঝছো? আর তখন আমরা কি পথটাকে মানে ইন্ডিকেট করব এ থেকে বিতে, বুঝা গেছে? তাহলে এই যে আমরা রেজাল্টটা পাইলাম, বুঝছো, এই রেজাল্টটাই কি হলো, এই রেজাল্টটাই হচ্ছে তোমার একটা লাইন ইন্টিগ্রেশনের রেজাল্ট। তো আশা করি লাইন ইন্টিগ্রেশন কিভাবে করে মানে প্রসেসটা অন্তত বুঝতে পারলাম। তো এখন যে কাজ আমরা করব সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন করে, বা লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কতগুলো আসলে মানে বেশ কয়েকটা বলতে আসলে আমরা আসলে লাইন ইন্টিগ্রেশনের উপর ভিত্তি করে দুইটা ভালো নিয়ম শিখবো। কীরকম, যেমন হচ্ছে তোমাদের হয়তো মনে আছে যে এইরকম কিছু একটা ফার্স্টলি আমরা চিন্তা করতেছিলাম যে এইখান থেকে কি আমি এইখানে একটা বিন্দুতে পৌঁছাবো, বোঝা গেছে না? তো এইখান থেকে এই বিন্দুতে পৌঁছাইতে গেলে কি আমার লাইন ইন্টিগ্রেশনে যে মান আসবে, বি থেকে যদি আমি এতে পৌঁছাই তাহলে লাইন ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে তোমার চিহ্নগত বিপরীত হবে, একটা প্লাস আসলে একটা মাইনাস। তো এইটা হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রুফ করা যাবে। তো ধরে নাও যে ফার্স্টলি কি হলো যে তুমি এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, একটা সরল রৈখিকভাবে চিন্তা করো। তো এ থেকে বি হইলো, আর এইটা মনে করো যে তোমার ভেক্টর, মাঝখানে যে অ্যাঙ্গেল এটাকে থিটা ধরলাম। তাহলে এ থেকে বি পথে তোমার যাওয়ার সময় লাইন ইন্টিগ্রেশন হচ্ছে ভি ডট ডিএল, এইটা হচ্ছে সেই ক্ষুদ্র পথ ডিএল। তাহলে এইখানে যেটা হবে ভি ডিএল কস থিটা, বুঝা গেছে? এখন যদি আমি বি থেকে এতে যাই তার মানে কি এই দিকে যাওয়া, তো এই দিকে যাওয়া মানে কি এই দিকে একটা ভেক্টর যদি আমি ইমাজিন করি তাহলে তো হয়। তো তখন যেটা হবে এইটা তোমার সে ডিএল, আর এইটা যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে পাই মাইনাস থিটা।
দ্যাটস মিন তখন যেটা হবে ভি ডট ডিএল। আচ্ছা তখন আমরা কি লিখবো বলো তো? তখন আসলে আমরা লিখবো ডিএল না, তখন আমরা এইটাকে মনে করো নাম দিব মাইনাস ডিএল। বুঝতে পারছো? এটা যদি পজিটিভ ডিএল হয়, এটা কি নেগেটিভ ডিএল। তো তখন আমরা লিখবো ভি ডট নেগেটিভ ডিএল সমান হচ্ছে ভি ডিএল কজ পাই মাইনাস থিটা। তো এখন দেখো যে কজ পাই মাইনাস থিটা কি একটা নেগেটিভ ভ্যালু, তাহলে তখন যেটা আসবে ভি ডিএল মাইনাস কজ থিটা। আচ্ছা এখন দেখো মাইনাস ভি ডিএল কজ থিটা যেটা, এইটা কি আসলে কি? এটা ছিল যখন লাইন ইন্টিগ্রেশন হয় যখন এ থেকে বিতে গেল, আর এইখানে যে লাইন ইন্টিগ্রেশন হয়েছে সেটা যখন তুমি বি থেকে এর ডিরেকশনে যাও। তাহলে যেটা বোঝাচ্ছে এইটার ভ্যালু যদি হয় 10, এইটার ভ্যালু হবে কত? -10। আমার কথা কি বুঝতে পারতেছ? তখন যেটা হবে বলো তো, এখন আমি যদি এ থেকে বিতে যাই, তারপরে বি থেকে এতে যাই সেম পথে, তাহলে যেটা হবে কি, একবার প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে মানে যাওয়ার সময় যে ভ্যালু আসবে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম দিকে সেই পথে ফিরতে হবে, তখন আমার ভ্যালু আসবে নেগেটিভ। বুঝা গেছে? তো এই থিওরিটা মাথায় রাখো, ঠিক আছে? মানে হচ্ছে এ থেকে বিতে তোমার হচ্ছে লাইন ইন্টিগ্রেশন যদি হয় এক্স, বি থেকে এতে লাইন ইন্টিগ্রেশনের মান হবে -x। তাহলে হচ্ছে এই থিওরিটা একটু মাথায় রাখো। তো এইটা আসলে বলতেছিলাম যে লাইন ইন্টিগ্রেশনে কতগুলো আসলে আমরা রুলস দেখব, মানে কতগুলো আসলে আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত দেখব। এখন দেখো আমরা আর একটা অনুসিদ্ধান্তে পৌঁছাই, সেইটা হলো তুমি মনে করো একটা ভেক্টর ফিল্ড নিয়েছো উপরের দিকে, বুঝে গেছে? তোমার ভেক্টর ফিল্ড মনে করো উপরে ভি। এখন এমত অবস্থায় তুমি এখন দুইটা পয়েন্ট নিলে, একটা হলো আগের মতো এ, আর একটা কি বি। এখন তুমি এ থেকে বিতে পৌঁছাবা, তার কারণে কি তুমি একবার গেলা কি স্ট্রেট লাইন বরাবর, এবার গেলা কি তুমি এ বি কে ব্যাস ধরে একটা বৃত্তাকার পথে। এবার তুমি গেলা কি এই এবি যে মানে এবি যে মানে বৃত্তের যে চাপ হয়েছে, মানে সেই বৃত্তে যদি একটা বর্গ, বুঝছো, অন্তর্লিখিত হয়, তাহলে কি হবে বলো তো? সেইটার একটা কর্ণ কি এখানে এখানে থাকবে। তো সেই রকম একটা পথ বরাবর সে গেল, এইখানে গেল, তারপর হচ্ছে এইখানে গেল। তো মাঝখানে পয়েন্টটাকে নাম দিলাম সি। তাহলে এ থেকে সিতে গেল, সি থেকে বিতে গেল। তো এখন আমি এই পথগুলোকে একটু ডিনোট করি। ওকে, এইটা মনে করো 1 নাম্বার পথ, এইটাকে ডিনোট করলাম 2 নাম্বার পথ, আর এইটাকে 3 নাম্বার। তো যেটা হবে বলো তো, আমার ভেক্টর ফিল্ড কি উপরে আছে, আর এ থেকে বিতে যাওয়ার পথে আমার যখন লাইন ইন্টিগ্রেশন করব তখন আসলে কি হবে বলো তো? 1 নম্বরে যেটা হবে যে ভি ডট ডিএল, তাই না? তাহলে যেটা হবে ভি ডিএল কজ থিটা। আচ্ছা এখন আমি আশা করি যে তোমরা ভি এর দিকটা তো বুঝতে পারলা, ভিটা কি উপরে ছিল, আর এই ডিএলকে তুমি ক্ষুদ্রভাবে যতবারই ভাগ করো দেখবে প্রতি ক্ষেত্রে কি ডিএল আর ভির মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি আসে। বুঝা গেছে? তো cos 0 ডিগ্রি কত? 1। এখন যদি ভিটা কি কনস্ট্যান্ট হয়, মানে এই যে তোমার 3D প্লেস আছে, ঠিক আছে, এইখানে যে ত্রিমাত্রিক যে এলাকা আছে, এইখানে এই বা এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই ভেক্টর ফিল্ডের মান ইউনিফর্ম, মানে এই ভেক্টর ফিল্ডটা হচ্ছে তোমার ইউনিফর্ম, মানে এই ভেক্টর ফিল্ডের মান সব বিন্দুতে সেম, তখন তুমি ভিটাকে বাইরে নিতে পারবা। তারপর তুমি কি এটাকে ডিএল লিখবা cos 0 ডিগ্রি, অ্যান্ড ডিএল কে ইন্টিগ্রেট করলে এল হয়। এখন এলটা হচ্ছে এ পয়েন্টের ক্ষেত্রে 0 ধরলাম, আর বি পয়েন্টে পৌঁছাতে তার মোট অতিক্রান্ত দূরত্ব ধরলাম 2a।
তাহলে এই এল এর পরিবর্তে কি 0 থেকে 2a যদি লোয়ার লিমিট থেকে আপার লিমিট বসায় তাহলে এখানে আসবে কত 2a, মানে রেজাল্ট যেটা আসবে আমি লিখি, রেজাল্টটা হচ্ছে তোমার 2a ইন্টু ভি। বোঝা গেছে? এখন যখন 2 নাম্বার কেস চিন্তা করব, মানে হচ্ছে 2 নাম্বার পথে যখন আমি আগাবো তখন যেটা হবে লাইন ইন্টিগ্রেশন ভি ডিএল কস থিটা। বাট দেখো এ থেকে সিতে আগে গিয়েছে, তারপর সি থেকে বিতে গিয়েছে, তখন খেয়াল করো যে উপরে কি ভি ছিল, আর এ থেকে সিতে যাওয়ার পথে কি একটা লাইন বরাবর আমরা যাচ্ছিলাম, মানে অলওয়েজ যেটা হবে ডিএল আর ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হবে, তাই না? এইটা কি 90 ডিগ্রি, যেহেতু এটা একটা কি বৃত্ত, সরি কি বলে এটাকে, হ্যাঁ তোমার কেন্দ্রস্থ কোণ, তাই না? সরি কেন্দ্রস্থ না, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এটা ইয়েতে পড়ছিলাম, যাই হোক 19-এ পড়ছিলাম। তো এটা 90 ডিগ্রি, তার মানে হচ্ছে বাকি দুই অ্যাঙ্গেল তো সেম হয়, তাই না? তো 45-45, আচ্ছা যাই হোক এটা জ্যামিতির কথা। তো এটা কি ছিল যে cos 45, তো আমরা হচ্ছে কি কোথায় থেকে কোথায় গেছিলাম, এইখানে কিন্তু কি এ থেকে বি, এইখানেও কি এ থেকে বি, এইখানে আমরা হচ্ছে এ থেকে বিতে পৌঁছাইছি, আর এখানে আমরা ভাগ করব কি এ থেকে সি, তারপর আবার ভাগ করব সি থেকে বি, বুঝছো? এইখানে কি cos 45 ডিগ্রি, আর সি থেকে যখন বিতে পৌঁছাবো, সি থেকে যখন বিতে যাব তখন খেয়াল করো, তখন যেটা কি হবে উপরের দিকে কি ভি আছে না আমাদের অলওয়েজ, এই ভি আর এইগুলো কি আসলে ডিএল না, ক্ষুদ্র ক্ষুদ্র, তখনও কি অ্যাঙ্গেল এইটা, মানে এই অ্যাঙ্গেল যা এই অ্যাঙ্গেলও তা হবে। বোঝা গেছে? এই দুটো প্যারালাল। তো এখন খেয়াল করো যে এটা যদি 45 হয়, ওটাও কি 45 হবে, মানে ভি, আচ্ছা এটা 2 এটা এখানে লিখি, মানে এখানে যেটা হবে ভি ডিএল কস 45, বুঝতে পারছো? তাহলে এইখানে যেটা হবে কি ভিটা কি কনস্ট্যান্ট ছিল, তো ভিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভিটাকে বাইরে লিখলাম, cos 45 কি কনস্ট্যান্ট মান, মানে ভি ইন্টু 1/√2, বাকি থেকে ডিএল, ডিএলটা ইন্টিগ্রেট করলে কি হবে এল হবে। তো এ থেকে সি পথে যাইতে লাগে তোমার আসলে কতটুকু অতিক্রম হয় বলো তো, এই টোটাল এ বি যদি হয় 2a, তাহলে কি অর্ধেকটা কি এ হবে, তাহলে অর্ধেকটা যদি এ হয়, এইটা এ এইটা এ, মাঝখানে এটাও কি এ, কারণ কি এটা কি একটা বৃত্তে আছে, তাই না? তো বৃত্তের তো সবগুলা ব্যাসার্ধই সমান, তো এইটার তখন মান ছিল √2a, খেয়াল হয় যে এটা কি √2a, তাহলে এটা কি 0 থেকে √2a কি লোয়ার লিমিট থেকে আপার লিমিট, মানে এইখানে যেটা হবে √2a হবে। আচ্ছা সেম কেস কি এখানে হবে না, ভি বাইরে আসবে যেহেতু এটা কি কনস্ট্যান্ট, ডিএলটা ইন্ডিকেট করতে হবে সি থেকে বিতে, যেটার মান কি এই পাশেও কি √2a, আর কি cos 45 কি 1/√2 ইন্টু √2a। আচ্ছা √2 কাটো, তাহলে এই পাশে আসবে কি এ ভি, এই পাশেও কি এ ভি, মান কত 2av। বোঝা গেছে আমার কথা? তাহলে এই যে 2av হলো 1 নাম্বার কেজেও হলো, 2 নাম্বার কেজেও হলো। এখন 3 নাম্বার যে কেস, 3 নাম্বার কেস কিন্তু কি এইখানে যে পথ, সেই পথটা কি বৃত্তাকার, বুঝছো? তো এইখানে যেটা হবে যে তোমার অ্যাঙ্গেলগুলো দিয়ে একটু তাকাও, যখন তুমি এইখানে একটা ডিএল কল্পনা করবা তখন এটা কি, এইটা কি ডিএল এর দিক, আর উপরে কি উপরে হচ্ছে ভি এর দিক, আবার এইখানে আসলে এটা ডিএল এর দিক, উপরে কি ভি এর দিক, তখন কিন্তু তোমার থিটাটা কিন্তু একটা নির্দিষ্ট অংশের জন্য একটা নির্দিষ্ট হয় না, মানে এখানে যেমন এ থেকে সি এর জন্য একটাই নির্দিষ্ট ছিল, আর এইখানে যেটা হবে প্রত্যেকটা পয়েন্টের জন্য কি আলাদা আলাদা থিটা আসবে। যাই হোক তখন একটু টাফ ম্যাথমেটিক্স হবে, তো আমি সেখানে না গেলাম। 3 নাম্বার পথেও যেটা হবে তোমার 3 নাম্বার পথের জন্য ভি ডিএল যেটা এ থেকে বি, এইটার মানও আসবে 2av। তো সোজা কথা আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি আসলে, যদি তোমার মোটামুটি একটা পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার প্রয়োজন হয়, সেখানে যদি প্রত্যেকটা বিন্দুর সাথে
সংযুক্ত মানে প্রত্যেকটা বিন্দুর সাথে রিলেটেড যে ভেক্টর ক্ষেত্র মানে ভেক্টর ফিল্ডের যে মান সেটা যদি সেম থাকে, তাহলে যেটা হবে আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মানে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে আমি যেই পথে যাই, এই পথে যাই, এই পথে যাই বা এইরকম পথে যাই, যে পথে যাই সেম মান দিবে। ওকে, তো আমি এখন যে কনক্লুশনে আসতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো যে ফার্স্ট যে অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেটা হচ্ছে আমি 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টে যে নির্ধারিত পথে যাব এবং লাইন ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবো, সেইটা যা হবে ঠিক সেম পথে আমি 2 নাম্বার পয়েন্ট থেকে 1 নাম্বার পয়েন্টে ফিরে আসলে রেজাল্ট সেম হবে, বাট আমাদের এখানে চিহ্ন বিপরীত হবে। আর 2 নাম্বার অনুসিদ্ধান্ত আমরা যা পালাম সেইখানে যেটা হচ্ছে যে তোমার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি যে পথে যাই, ওকে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, আচ্ছা একটা পয়েন্ট থেকে আমি হচ্ছে আরেকটা পয়েন্টে যে পথে যাই না কেন সেম রেজাল্ট দিবে। তাহলে এখন দেখো এই দুটো যদি তোমরা মাথায় রাখো, এখন আমি লিখি, আচ্ছা 1 নাম্বার অনুসিদ্ধান্ত এ থেকে বি এ যাব, বি থেকে এ যাব, তাহলে কি হবে বলো তো, এইখানে যেটা হবে ভি ডট ডিএল এ বি ইকুয়ালস টু মাইনাস বি থেকে এতে গেলে ভি ডট ডিএল হবে, বুঝছো? এখন আসি আমি হচ্ছে 2 নাম্বার অনুসিদ্ধান্তে। 2 নাম্বারে যেটা আমরা শিখলাম সেটা হলো যে এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট, আমি হচ্ছে এই থেকে এখানে গেলাম এ থেকে বি পয়েন্টে, আবার ওই ইউনিফর্ম ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে এ থেকে বিতে যদি আমি অন্য কোনো পথে যাই তাহলে সেম মান দিচ্ছে, মানে যেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার এই 1 নাম্বার, এইটা কি 2 নাম্বার। ওকে, তো এখন দেখো যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে তোমার আমি এখন এই দুইটাকে একটু সমন্বয় করে লিখব। সমন্বয়টা এরকম যে ধরে নাও এখন আমি এ থেকে বি পয়েন্টে আসব, একবার আসলাম আমি এইখান থেকে এইখানে, আর একবার আসলাম এইখান থেকে এইখানে, তো এইখান থেকে এইখানে আসতে তোমার হচ্ছে লাইন ইন্টিগ্রেশন কত, এ থেকে বি ভি ডট ডিএল, তাই না? এখন আমি এই পথ ধরে যদি আসি তাহলে কি হবে বলো তো, এ থেকে বিতে তাও সেম মানই দিবে, এ থেকে বি ভি ডট ডিএল, বুঝতে পেরেছ? তো এখন দেখো আমি যদি এখন বি থেকে এতে যাই, এইটা কি 1 নাম্বার পথে, এইটা আবার কি বলতো, এইটা ছিল হচ্ছে 2 নাম্বার পথে, এই যে এটা 1, এটা কত 2। এখন আমি এইটাকে চেঞ্জ করব, এই 2 নাম্বার পথে আমি এ থেকে বিতে না গিয়ে বি থেকে এতে আসব, তো তখন যেটা হবে 2 নাম্বার পথে আমি বি থেকে এতে আসব, তখন যেটা হবে যে মাইনাস চিহ্ন আসবে। ওকে, তো ফাইনালি আমি যেটা বলতে পারি সেইটা হলো যে এ থেকে বিতে আসলে ভি ডট ডিএল প্লাস বি থেকে এতে আসলে অন্য পথে, ঠিক আছে, ভি ডট ডিএল যা হবে তাদের সামেশন হচ্ছে 0। বুঝতে পেরেছ? তো এখন একটা জিনিস খেয়াল করো যে এইখানে কিন্তু আমরা এ থেকে বিতে আসার পরে বি থেকে এতে আসছি, এইটা কিন্তু
কমপ্লিটলি একটা কি ফলো করছে, একটা ক্লোজড এরিয়া ফলো করছে। তো এইটাকে আমরা বলবো ক্লোজড লুপ, বুঝছো? তো ক্লোজড লুপের ক্ষেত্রে লাইন ইন্টিগ্রেশন মানে ওই লুপের যে পরিসীমা সেইটা বরাবর লাইন ইন্টিগ্রেশনের মান যদি 0 হয়, বুঝছো, একটা পয়েন্ট থেকে আবার লুপ ফলো করে আবার ওই পয়েন্টে ফিরে আসতে, লাইন ইন্টিগ্রেশনের মান যদি 0 হয়, তাহলে যেটা বলবো ওইখানে যে ভেক্টরটা ছিল ভেক্টর ফিল্ড, ওইটা হচ্ছে সংরক্ষণশীল ভেক্টর ফিল্ড। বুঝতে পারছো? তোমরা সংরক্ষণশীল বলক্ষেত্রের নাম শোনো নাই? সেই কাজটা এখানে, সেইটাই হচ্ছে এখানে। বিষয়টা হচ্ছে কি যে এইটাকে এখন আমরা একটা শর্ট ফর্মে লিখতে পারবো। এইটা এই যে এইটাকে এখন এইভাবে লিখে যে এ থেকে বিতে, এই যে এরকম একটা সার্কেল দিয়ে ভি ডট ডিএল সমান 0। তার মানে বোঝাচ্ছে যে এ থেকে বিতে এরা কি একটা ক্লোজড লুপ ফলো করছে। বুঝতে পারছো? তাহলে লিখে নাও যে কোনো ভেক্টর ফিল্ডের একটি বিন্দু থেকে যাত্রা করে আবার ওই বিন্দুতে ফিরে আসলে তাকে ক্লোজড লুপ বলে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। কোনো ভেক্টর ফিল্ডের একটি বিন্দু থেকে আবার অন্য পথে ওই বিন্দুতে ফিরে আসলে তাকে ক্লোজড লুপ বলে। তো এখন দেখো, ক্লোজড লুপে যদি কোনো বলের দ্বারা রৈখিক সমাকলন যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি সংরক্ষণশীল বলক্ষেত্র। মনে পড়ে? তার মানে এক কথায় যে যদি এইরকম হয় যে এফ ডট ডিএল ইকুয়ালস টু 0, বুঝতে পারছো? এফ ডট ডিএল ইকুয়ালস টু 0, তখন আমরা বলবো যে এফ হলো সংরক্ষণশীল ভেক্টর ফিল্ড। বুঝছো? এফ হলো কি সংরক্ষণশীল ভেক্টর ফিল্ড। তো আমরা মোটামুটি রৈখিক সমাকলন বুঝতে পারছি। তো এখন আমরা রৈখিক সমাকলনটা কোথায় লাগাবো, মানে কোথায় ইউজ করব? অ্যাম্পিয়ারের লতে। তো অ্যাম্পিয়ার যেটা বলেছিলেন সেটা হলো কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। বুঝতে পারছো? মানে অ্যাম্পিয়ারের লতে এখন চলে যাব। আচ্ছা, অ্যাম্পিয়ার যেটা বলছিল যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, ঠিক আছে? এটা কি চৌম্বক ক্ষেত্র, তার রৈখিক সমাকলন মানে কি বি ডট ডিএল এইরকম হবে, ইকুয়ালস টু কি মিউ নট আই। আচ্ছা, এইটা কি, এইটা দ্বারা বোঝাচ্ছে কি এটা অবশ্যই কি বদ্ধ পথ হতে হবে। আর বি ডট ডিএল মানে কি চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, আর বদ্ধ পথ বরাবর হলে এই যে এই সাইনটা হবে। সেইটা কি ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্র, সেই দিক দিয়ে আসলে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটার কি মিউ নট গুণ। তো এইটাই অ্যাম্পিয়ার স্টেট করছিল। তো দেখো যে অ্যাম্পিয়ারের লটা কি এইরকম হয়েছে। এখন তুমি বি এর জায়গায়, বুঝতে পারছো, বি এর জায়গায় এখন তুমি অন্য কোনো ভেক্টর ফিল্ড কল্পনা করতে পারো, বাট সব ভেক্টর ফিল্ডের যারাই যে তোমার
রৈখিক সমাকলনগুলা যে জীবন্ত কোনো রূপ পাবে বা ভৌত কোনো তাৎপর্য পাবে তা কিন্তু না। সে ধরো তুমি এখন কোয়েশ্চেন করতে পারো যে বি এর পরিবর্তে আমি ই ইউজ করবো, তাহলে ই ডট ডিএল, ভাই এটা মানে কি? তো এইটার কিন্তু আসলে কোনো ভৌত তাৎপর্য নাই, কোনো ভৌত তাৎপর্য নাই। মানে বুঝতে পারছো আমার কথা, যে আসলে কিন্তু বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, এইটা হচ্ছে তোমার কোনো এই পাইছে, ইম্পর্টেন্স পাইছে, বাট অন্যগুলো কিন্তু পায় নাই। তো অ্যাম্পিয়ারের ল কিন্তু বেশ টাফ একটা বিষয় বলতে গেলে, এটা কোনো ডেফিনেট বা পার্টিকুলার কোনো প্রুফ নাই, এটা তোমাদের বলছি ক্লাসে। এটা দিনে দিনে অ্যাম্পিয়ার প্রুফ করছে বার্নস-সাফার্ট লর প্রেক্ষিতে। তো মোট কথা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র কি বা অ্যাম্পিয়ারের নীতিটা কি, তোমার বার্নস-সাফার্ট লয়ের একটা প্রতিরূপ। বুঝতে পারছো? তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে ক্লোজড লুপের কথা বলছি না, যখন সেই ক্লোজড লুপে বরাবর আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমাকলন করব, বুঝছো, মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন করব, তখন সেই ক্লোজড লুপকে বলা হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। বুঝছো? তার মানে হচ্ছে বি কে ক্লোজড লুপের অ্যাক্রসে লাইন ইন্টিগ্রেশন করলে সেই ক্লোজড লুপকে অ্যাম্পিরিয়ান লুপ বলে। বুঝতে পারছো? বি কে ক্লোজড লুপের অ্যাক্রসে হচ্ছে লাইন ইন্টিগ্রেশন করলে সেই ক্লোজড লুপকে বলবো হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। তো এখন আমাদের কথা কি, এই অ্যাম্পিয়ারের ল খাটানোর ক্ষেত্রে মানে আমরা কি আসলে দেখব যে নর্মাল কি বার্নস-সাফার্ট ল কি আমরা স্পেশাল কিছু কেসে খাটাতে পারছি যেখানে আমাদের সাধ্য ছিল, বাট অন্যান্য ক্ষেত্রে পারবো না, তখন আমাদের অ্যাম্পিয়ারের লটা খাটাতে হবে। তো অ্যাম্পিয়ারের ল খাটাতে লাগলে কিন্তু আবার তোমার ক্লোজ লুপ যেটা অ্যাম্পিরিয়ান লুপ, এইটাকে ভালোভাবে ইউটিলাইজ করা শিখতে হবে। বুঝছো? তো নর্মালি যেটা বলা হয় যে তাত্ত্বিকভাবে অ্যাম্পিয়ারিয়ান লুপ যাতা হতে পারে, তুমি যে কোনো একটা নিলেই হলো। বুঝা গেছে? সে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এক্সাম্পলটা এরকম হতে পারে যে ধরে নাও যে কি হচ্ছিল, যে এইরকমভাবে কি আমরা কি দেখছিলাম, অসীম সরল পরিবাহিত তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর আশেপাশে কোনো একটা বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। তো ধরো যে তুমি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করবা, তো তোমাকে কী করতে হবে, ওই পয়েন্টকে নিয়ে একটা অ্যাম্পিরিয়ান লুপ নিতে হবে। ওকে? তো তুমি চিন্তা ভাবনা করলা যে আমি নিব, এইরকম কিছু একটা নিলাম। তো এইরকম কিছু একটা না তো আর দোষের কিছু না, নিতেই পারি, এটা কি একটা অ্যাম্পিরিয়ান লুপ। এখন কি দেখো, এই যে লুপ দিয়ে কি একটা সারফেস হয়েছে, এই সারফেসের মধ্যে একটা কারেন্ট গেছে, সেটা যদি আই হয়, হয়ে গেল, তাই না? কিন্তু এখন কথা হলো, তুমি কি এই লুপের ক্ষেত্রে কি বি ডট ডিএল এর সে ডিএল সামলাইতে পারবা? বি ডিএল কস থিটা সামলাইতে পারবা? সামান্য বৃত্তাকার যখন ছিল তখনই তো ঝামেলা হয়ে গেছিল। তো সেটা আসলে খেয়াল করা হয় যে অ্যাম্পিরিয়ান লুপ আমরা কীভাবে নিব, যেহেতু আমরা ছোট ক্লাসে আছি এখনও। অ্যাম্পিরিয়ান লুপ নেওয়ার ক্ষেত্রে আমরা কতগুলো টেকনিক মাথায় রাখবো, যে আমাদের লুপের ক্ষেত্রে যেন বিডিএল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সবসময় থিটা 90, 0, 180 এরকম হয়। বুঝছো? মানে সোজা কথা হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ এমন ভাবে নিতে হবে যেন বি আর ডিএল 0, 90, 180 এরকম কিছু একটা হয়। বুঝতে পারছো? তাহলে এখন একটু খেয়াল করো যে এইখানে যে লুপটা নেওয়া হয়েছিল, এইটাকে যদি আমি এইরকম আঁকা বাঁকা মানে ডিম ভাজির মতো না নিয়ে যদি আমি একটু বৃত্তাকার নিই, তাহলে কিন্তু বেশ একটা সুবিধা পাওয়া যায়। ধরে নাও এই পয়েন্ট থেকে একটা বৃত্ত কল্পনা করব, এটাকে আমার অ্যাম্পিরিয়ান লুপ। তো তখন দেখো যে কত সুবিধা পাওয়া যায়, যে অ্যাম্পিরিয়ান লুপটা কি, ছোট ছোট ডিএল নিয়ে গঠিত একটা এরিয়া, মানে ছোট ছোট ডিএল নিয়ে গঠিত একটা পরিধি, তাই না? ছোট ছোট ডিএল নিয়ে গঠিত একটা বড় এল, এটাই তো অ্যাম্পিরিয়ান লুপ। তো এখন খেয়াল করো যে ডিএল এ যদি দিক থাকে, অ্যাম্পিরিয়ান লুপেরও দিক থাকতে হবে।
বুঝে গেছে আমার কথা? এখন অ্যাম্পিরিয়ান লুপের দিক তুমি কি নিবা সেটা তোমার ব্যাপার, এটা নিলেই হলো। তো এখন খেয়াল করো যে তুমি এইখানে আই আছে, তো তোমার কি বের করতে হবে? বি। আর একটা কি হচ্ছে ডিএল। তো ডিএলটাকে কি তুমি ইন্টিগ্রেট করবা, তো বি ডট ডিএল করতে লাগলে কিন্তু আবার বি ডিএল কস থিটা আসে। তো ধরে নাও যে তুমি এই দিকে নিচ্ছ, একটা নিলেই হলো। এই দিকে যদি অ্যাম্পিরিয়ান লুপ নাও, তাহলে কি এই অংশে কি একটা ক্ষুদ্র একটা ডিএল কল্পনা করলে ডিএল এর দিক কি এইটা হবে, তাই না? আর এই দিকে যেহেতু কি তোমার তড়িৎ প্রবাহিত হয়েছে, হাতের বাকি আঙুল ঘুরাইলে কি এই দিকে কি আসলে বি এর দিক হবে, তাই না? আমরা দেখছি না রিং রিং আকারে ক্রিয়া করে, সেটা কি তোমার ওই যে ডান হাতি ফর্মুলা মেনটেন করে। তো ডান হাতির নিয়ম অনুসারে কি ডান হাতি সিস্টেমে কি হয় যে এইটা কি ভেতরে প্রবেশ করতেছে, ডিএল ওই দিকে আছে। তো এখন তুমি খেয়াল করো যে এইখানে যাও, ডিএল যখন এই দিকে, বিও তখন কি এই দিকে, মানে যে এটা হচ্ছে কি এখন এই বৃত্তাকার লুপ নেওয়ার ফলে অ্যাম্পিরিয়ান লুপ বৃত্তাকার হওয়ার সুবিধার্থে এখন তোমার হয় কি যে বি আর ডিএল অলওয়েজ 0 ডিগ্রি। বুঝতে পারছো? এখন যে অ্যাম্পিয়ারের ফর্মুলা সেটা একটু ইয়াদ করো যে কি ছিল, যে বি ডট ডিএল সমান কি মিউ নট আই, তাই না? এটা কি ছিল? লাইন ইন্টিগ্রেশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে, মানে হচ্ছে ওই তোমার লুপের উপর প্রত্যেকটা বিন্দুতে কি বি এর মান সেম হবে, তাই না? তাহলে তুমি বিটাকে বাইরে নিয়ে আসো, বিটাকে নিয়ে আসলে এই যে লুপের যে ইন্টিগ্রেশন এইটা কত হয়, ও সরি একটু ভুল করলাম, আগে কি করতে হবে বি ডিএল কস থিটা, তাই না? কস কত অলওয়েজ 0। এখন তুমি যেটা করবা, এখন তোমার কাজ হচ্ছে এই বিটা কি প্রত্যেকটা বিন্দু সেম হবে, তাই বাইরে বের করে নিয়ে আসো, কস 0 ডিগ্রি মান 1, বাকি থাকে কত ডিএল। এখন এই ডিএলটাকে ইন্টিগ্রেট করতে হবে কি একটা চক্র সম্পন্ন করতে কতটুকু দূরত্ব অতিক্রম হয় বা কতটুকু লেন্থ অতিক্রম করে। তো সেটা কি এইটার এই পয়েন্ট থেকে এইটার যদি লম্ব দূরত্ব এ হয়, তাহলে এইখানে কত হবে বলো তো? বি ইন্টু 2 পাই এ ইকুয়ালস টু কত মিউ নট আই। অতএব যেটা হবে বি সমান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড 2 পাই এ। এখন দেখো এটা কিন্তু তুমি বায়োট-সাভার্ট ল ইউজ করে অলরেডি প্রুফ করা শিখছো যে বৃত্তাকার পরিবাহী অসীম দৈর্ঘ্যের পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী থেকে লম্ব কোনো দূরত্বে বি এর মান কত হবে, বুঝতে পারছো? বাট এইখানে কি অ্যাম্পিয়ারের ল দিয়েও তুমি সেটাকে বের করতে পারলা। বুঝে গেছে আমার কথা? আচ্ছা এখন দেখো যে এটা নিয়ে আমি কথা বলতেছিলাম তখন, যে তোমার কিন্তু অ্যাম্পিয়ারের যে লুপ এইটা কি ডিএল নিয়ে গঠিত লুপ। তো ডিএল এর দিক আছে মানে কি অ্যাম্পিয়ারের লুপেরও দিক আছে। তো অ্যাম্পিয়ারের লুপের দিক নির্ধারণ করতে হবে, বুঝতে পারছো? এখন আমাদের মেইন যে হেডেক সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের লুপের দিক নির্ধারণ করতে হবে। তো আমরা কি ফার্স্টলি কি এইটার দিক নিয়েছিলাম, এবার আমি কি করব এইটা না নিয়ে এইটা নিব। তো এখন আমি যদি এই দিকে ঘুরি, খেয়াল করো তোমার ডিএল এর দিক চেঞ্জ হয়ে যাবে, এই দিকে হবে। এই পয়েন্টে ডিএল এর জন্য ডিএল এর দিক এই দিকে স্পর্শক বরাবর। বাট তখনও কি আই যেই দিকে আছে সেদিকে হাতের বুড়ো আঙুল নিয়ে বাকি আঙুল প্রসারিত করলে কি তোমার এই ভেতরের দিকে কি বি কাজ করতেছে, মানে ডিএল এর সাপেক্ষে কি ডিবি কাজ করতেছে। বোঝা গেছে আমার কথা? তো এখন দেখো বি, আচ্ছা ডিবির দরকার নাই, বি চিন্তা করো, যেহেতু এখানে যে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব সেটার মান কি বি। এখন দেখো যে বি আর ডিএল এইখানে কত 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। বুঝা গেছে আমার কথা? 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তৈরি করে তাহলে তখন দেখো যে বি ডিএল কজ 180 ডিগ্রি, আমি আসলে তোমাদের দেখাই, এইটা কত হচ্ছে 180 ডিগ্রি, মানে বি ডিএল কজ
180 ডিগ্রি, এইটা কি লাইন ইন্টিগ্রেশন, মানে হচ্ছে লুপে। তো সেই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এর সামনে কিন্তু আচমকা একটা মাইনাস আসবে। এই 180 ডিগ্রি পরিবর্তে কি একটা মাইনাস আসবে সামনে, সেইটা কি আসলে মিউ নট আই এর সমান। তো এখন এই মাইনাসটাকে স্টেবিলাইজ করতে অবশ্যই কি এখানে আর একটা মাইনাস নিতে হবে, বুঝতে পারছো? এই মাইনাসটাই হচ্ছে তোমার চিহ্নের একটা প্রথা। ওকে, আগে যেমন কি তোমার আইটা পজিটিভ ছিল, এখন তোমার ধরতে হবে যে এই মাইনাসটা কি আই এর সাথে আসছে, বুঝা গেছে? তার মানে তোমাকে যেটা করতে হবে, অ্যাম্পিয়ারের লুপ যদি তুমি একদিকে নিলে পজিটিভ যদি হয় আর একদিকে নিলে তোমার নেগেটিভ হবে, সেই ক্ষেত্রে তোমাকে আই এর তোমার চিহ্ন পরিবর্তন করতে হবে, বুঝা গেছে? তুমি আই যেই দিকে নিয়ে ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে ক্রিয়া করতেছে সেই দিকেই যদি অ্যাম্পিয়ারের লুপ নাও, তাহলে কি তোমার আইটা পজিটিভ ধরতে পারবা। আর আই যেই দিকে নিছ সেই দিকে নিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড যেই দিক বরাবর কাজ করতেছে তার উল্টা দিকে যদি তুমি এখন অ্যাম্পিরিয়ান লুপ ঘুরাও, তাহলে তোমার আইটাকে নেগেটিভ নিতে হবে, বুঝে গেছে আমার কথা? তার মানে ফার্স্ট কেসে কি আমরা যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড ছিল সেই দিক বরাবর কি অ্যাম্পিয়ারিয়ান লুপ ঘুরাইছি, যার কারণে আই পজিটিভ নেওয়া গেছে। আর এই ক্ষেত্রে কি অ্যাম্পিয়ারিয়ান লুপ নিছি, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ঘোরে তার বিপরীত দিকে, বুঝতে পারছো আমার কথা? তার মানে আসলে বিষয়টা দাঁড়ায় যে তোমার আইটা মূলত দিক পরিবহন করে না, মানে আই তো যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, তবুও তোমার অ্যাম্পিয়ারিয়ান লুপের স্বার্থে আইটার তোমার দিক চেঞ্জ হতে পারে। এইটাই হচ্ছে এখানকার কনভেনশন, বুঝে গেছে হয়তো আমার কথা? তাহলে যেটা হয় যে তোমার অ্যাম্পিয়ারের ল খাটাতে গেলে অ্যাম্পিরিয়ান লুপ নির্ধারণ করতে হবে, বুঝে গেছে? আমি কয়েকটা জিনিস লিখে দিই, সেটা যে অ্যাম্পিয়ারের ল যখন খাটাবে না, সেটা তোমাকে কয়েকটা জায়গায় টেকনিক খাটাতে হবে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের লুপ নির্ধারণ। 2 নাম্বার হচ্ছে তোমার কি অ্যাম্পিরিয়ান লুপ এর দিক নির্ধারণ, হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপের দিক নির্ধারণ। তো এই দুইটাই এখানকার মেন কনসার্ন, বুঝা গেছে? তুমি দেখবা যে সবই বুঝলা, এই লুপটা ধরতে তোমার ঝামেলা পাকাবে। তো যাই হোক, অ্যাম্পিরিয়ান ল তো আর সব ক্ষেত্রে খাটাতে হবে না, তোমাদের মেইনলি হচ্ছে সামনে যে সলিনয়েড আছে, সলিনয়েডের ক্ষেত্রে ইউজ করা হয়, টরয়েডের ক্ষেত্রে ইউজ করা হয়। তো ওই দুইটা কেসে যদি শিখে যাও, মোটামুটি আর দরকার হবে না অ্যাম্পিয়ার ল। তো এখন দেখো আমরা ওইদিকে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো এইখানে একটা কেস দেখাই তোমাদের। ধরো না আমরা কি সবসময় কি জানতাম বলো তো? যে যেই দিকে তড়িৎ মানে তড়িৎ যদি প্রবাহিত হয় কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে, তাহলে তার আশেপাশে কি ম্যাগনেটিক ফিল্ড সেই হালে তৈরি হওয়া শুরু করে, মানে তার আশেপাশে জগৎ জুড়ে ম্যাগনেটিক ফিল্ড। বাট এই ম্যাগনেটিক ফিল্ড নাও থাকতে পারে, একটা তারদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাও তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড নাও তৈরি হতে পারে সেই তারদের তড়িৎ প্রবাহিত জনিত কারণে, বুঝতে পারছো? সেটা কীরকম? মনে করো তোমার একটা সরু লম্বা তার আছে, ওই তারকে তুমি এখন কী করলা, ডাবল করলা, মানে এই করলা। তো তখন যেটা হবে কি, এই দুটো অতি সন্নিকটে, তো এই পাশে একটা যদি পয়েন্ট হয়, সেই পয়েন্টে বি কত, তো তখন তুমি আসলে কি করো বলো তো? দুইভাবে করা যায়, তুমি অ্যাম্পিয়ার ল ইউজ করো বা না করো। তুমি এখন কি একটা পরিবাহীর কারণে, একটা সরু লম্বা পরিবাহীর কারণে কি জানো, এটা যদি মোটামুটি অসীম হয়ে থাকে, তার জন্য তোমরা জানতে কি ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে কি বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড 2 পাই এ। তো ধরে নাও যে এখান থেকে ডিস্টেন্স কত, এ। তো এটা কাছে মানে কি, এইখান থেকে ডিস্টেন্স কত, এই, তাই না? বাট এইখানে তড়িৎ কি উপরের দিকে প্রবাহিত হচ্ছে,
দ্যাটস মিন এইখানে কি চৌম্বক ক্ষেত্র রেখা ঢুকতেছে, ঢুকে মানে কি এই পাশটায় কি ক্রস, আর এইখানে কি তড়িৎ কি নিচের দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে কি এই দিকে ঢুকতেছে আর এই দিকে কি বের হচ্ছে, বের হলে কি ডট, মানে তার মানে হচ্ছে ক্রস ডট এইখানে অনুষঙ্গী, যেই পয়েন্টে ক্রসও পাওয়া যাচ্ছে সেই পয়েন্টে ডটও পাওয়া যাচ্ছে, মানে বিপরীত ধর্মী, মানে বিপরীত দিক বিশিষ্ট দুইটি ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাচ্ছে। আবার খেয়াল করো যে এইখানেও যদি আই তড়িৎ প্রবাহিত হয়, এইখানেও আই, এইটাও এ যদি হয় এইটাও এ, তার মানে বি এর মানও সমান দিকও বিপরীত। টোটাল কথা হচ্ছে তার আশেপাশে যে কোনো বিন্দুতে ডট ক্রস সমান সংখ্যক আছে এবং তাদের মানও কি সমান, যার কারণে যেটা হবে যে আশেপাশে প্রত্যেকটা বিন্দুতে তোমার লব্ধি বি 0। বোঝা গেছে? তো এখন এই ঘটনাটাই তুমি দেখো, এই ঘটনাটাই আমি হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ দিয়ে একটু বর্ণনা করি, যে এইটাকে যদি তুমি এখন উপর থেকে দেখো তো তখন কি দেখাবে, দেখো যে তড়িৎ আসলে এইটা মনে করো কি এই তারটার কারণে কি মনে হচ্ছে তড়িৎ প্রবাহ কি উপরে উঠতেছে, তো উপরে উঠলে কি তড়িৎ প্রবাহের ডিরেকশন বোঝানোর জন্য কি ডট হবে, তার খুব নিকটে কি আর একটা তড়িৎ প্রবাহ কি নিচে নামতেছে, সেটাকে উপর থেকে দেখলে মনে হবে কি নিচের দিকে তড়িৎ প্রবাহ গেলে তাকে আমরা ক্রস দিয়ে ইন্ডিকেট করতেই পারি। আর এই দুই পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স আছে, ততটুকু হচ্ছে কি এ। তো এখন আমরা কি জানি যে অ্যাম্পিরিয়ান লুপ ধরতে হয় কি বৃত্তাকার সুবিধার্থে। তো এখন দেখো আমরা যদি বৃত্তাকার পথ ধরি কি সুবিধাটা হয়, বৃত্তাকার ধরলে কি হয় আমরা আগে থেকেও সেটা জানতাম যে এইটার জন্য কি একটা বি পাওয়া যাবে, সেই বি এর দিক যেটা হচ্ছে ডিএল এর দিকও কি সেই একই দিকেই হচ্ছে, তাই না? তার মানে কি আমরা ধরে নিলাম যে অ্যাম্পিরিয়ান লুপ এই দিকে ঘুরতেছে, যে কোনো একদিকে ঘোরালেই হলো। তো এই দিক ঘোরানোর কারণে কি প্রথম যে ওয়্যারটা ধরছিলাম এই ওয়্যারের জন্য কি ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে, এই ওয়্যারের জন্য কি হবে বলতো, ম্যাগনেটিক ফিল্ড যেই দিকে অ্যাম্পিরিয়ান লুপও সেই দিকেই ঘুরতেছে। তার মানে নিঃসন্দেহে যেটা হবে সেটা হচ্ছে বি ডট ডিএল কত মিউ নট আই। বুঝতে পারছো? এখন পরেরটার জন্য যেটা হচ্ছে, পরেরটার জন্য তো অ্যাম্পিরিয়ান লুপ একই দিকে ঘুরতেছে, বাট পরেরটা কি ক্রস হওয়াতে কি নিচের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড উল্টা দিকে যাচ্ছে, যার কারণে যেটা হবে এখন হবে তোমার কি পরেরটার জন্য বি ডট ডিএল সমান মাইনাস মিউ নট আই, ওই যে তড়িৎ প্রবাহের যে মাইনাস কনভেনশন, মানে তড়িৎ প্রবাহের যে দিকের কনভেনশন সেইটা। এখন আমি কি করব, এই পয়েন্টের জন্য কি দুইটাকে যোগ করে দিব। বুঝা গেছে? যোগ করলে দেখবা যে এখন যে তোমার বি ডট ডিএল আসে, ওকে, সেটা হবে 0। এখন যে বি ডট ডিএল আসে সেটা হবে কি 0। আচ্ছা, এখানে তোমাদের কনফিউশন হইতে পারে অনেক, বুঝতে পারছো? এই যে এইটা কি একটা বি হবে, এটা কি আর একটা বি হবে, বুঝা গেছে? একটা এইটার জন্য বি আর একটা এটার জন্য বি, এই দুই বি কিন্তু সেম না। পরবর্তীতে দেখা গেছে যে মান যেহেতু সমান, আয়ও সমান এও সমান, মানে দুইটা সেম, বাট দুইটা কি যোগ করতে হবে না, দুইটা কিন্তু যোগ করতে হবে। তো এখন দেখো দুইটা যোগ করলে 0 হয়, দ্যাটস মিন তোমার পথ তো কখনো 0 না, পথ কি ছিল 2πr। তোমার বিটা থেকে যদি তুমি বাইরে বের করে নিয়ে আসো, বি ডিএল যাই হোক থিটা যেটাই হোক, তো বিটা যদি বাইর করে নিয়ে আসো, এই ডিএল কি যেটাই হোক আসলে কি বিটাই তোমার কি 0 ছিল, এই ডিএল এর কারণে তো 0 হবে না, বি এর কারণে 0 হবে। তো যাই হোক আমরা কি দেখলাম যে অ্যাম্পিয়ারের ফর্মুলা দিয়েও, মানে অ্যাম্পিয়ারের ল দিয়েও প্রমাণ করা গেল কি আসলে যে তোমার ওই পয়েন্টে কাছাকাছি, মানে বিপরীত কারেন্ট বিশিষ্ট কোন একটা পয়েন্টে, বিপরীত কারেন্ট বিশিষ্ট কোনো তড়িৎ প্রবাহের জন্য কোন একটা কাছাকাছি পয়েন্টে কি হয় ম্যাগনেটিক ফিল্ড 0 হয়। আচ্ছা, আশা করি তোমরা এতদূর বুঝতে পারছো। তো
এটা যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে প্রসিড করব হচ্ছে সলিনয়েডে। ওকে।